সরকারি স্বাস্থ্য নীতি বলতে সরকার যা ভেবেছেন কয়েকটা চকচকে বাড়ি, কয়েকটা হাসপাতালের চকচকে গেট, কেন্দ্র সরকার গেরুয়া রঙের কার্ড দিচ্ছেন, রাজ্য সরকার নীল সাদা রঙের কার্ড তুলে দিচ্ছেন, দিয়ে বলছেন যে তোমরা কর্পোরেট হাসপাতালে গিয়ে লাইন দাও। মায়ের শরীরকে তারা পণ্য করে সেখান থেকে মুনাফা করার চেষ্টা করছেন। ওষুধের দাম বাড়ছে কেন্দ্র সরকার এবং রাজ্য সরকারের নীতির জন্য। তারপরে একটা ঘটনা যে ঘটছে, আমাদের স্বাস্থ্য ব্যবস্থার যে নীতি যে বদলের দরকার আছে সেইটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে। আমরা কেউই ওই ঘটনায় অতখানি ক্ষতিগ্রস্ত হইনি যা তার মা বাবা হয়েছে। তারা বিচারের আশায় তারা যে পথ বেছে নিচ্ছে লড়াইয়ের, সেটা তাদের ব্যক্তিগত সিদ্ধান্ত এবং স্বাধীনতা। সিবিআই কে কি একটা শাসক দলে লোককে টেনে নিয়ে আসার এর জন্য এজেন্সি হিসেবে ব্যবহার করা করছে কেন্দ্রের শাসক দল বিজেপি। হাত ভেঙেছে, ট্রিটমেন্ট করতে, ও সুস্থ, লিফটে ওর ওয়াইফের সঙ্গে ছিল, তারপরে লিফটটা খুললেই বেঁচে যেত, লিফট আটকে গেছিল। কোনো লোকও নেই? না, লোকও নেই, কেউ নেই, না কোনো লিফটার নেই, কেউ নেই, কোনো সিকিউরিটি নেই, কিচ্ছু নেই, নালে বেঁচে যেত। ভাইপো প্রচন্ড চিৎকার করেছে, কিন্তু আমার দাদার চিৎকার আমি আর শুনতে পাইনি। লিফট খুলে বললো অন্তত সিঁড়ি দিন একটা, ওরা উপরে উঠে আসুক। কেউ কোনো সাড়া দিল না। র্যাফ এসছিল, পুলিশ ছিল, আমি অনেক বলেছি, কেউ না। আমরা সবাই মিলে চিৎকার করি। এবার লিফটম্যান নেই, ইমিডিয়েট এটা খোলার ব্যবস্থা করুন। ওরা বলছে পিডব্লিউডির কাছে চাবি। পরে 2 ঘন্টা বাদে একটা হাতুড়ি নিয়ে এসে আমার ছেলে, আমার নাতিটাকে ছুঁড়ে ফেলে দিয়েছে। গেট যদি ভেঙে দিত তাহলে কিন্তু কোনো অসুবিধা হতো না, কিচ্ছু করলো না। প্রশাসনিক সক্রিয়তা যদি থাকে তারপরেও কখনো কখনো দুর্ঘটনা ঘটতে পারে, সেটা পৃথক বিষয়। কিন্তু এখানে যে গাফিলতি দেখা গেছে, এটা নীতিগত গাফিলতি। কেন বলছি নীতিগত গাফিলতি? কেননা শুধুমাত্র আরজি কর বলে না, সারা পশ্চিমবাংলার সরকারি স্বাস্থ্য ব্যবস্থা যদি দিকে তাকান, দেখবেন সেখানে অধিকাংশ ক্ষেত্রে স্থায়ী কর্মীর জায়গায় চুক্তিভিত্তিক কর্মী, 4 জনের কাজ একজনকে দিয়ে করানো হচ্ছে। স্থায়ী কর্মীদের ক্ষেত্রেও তাই হচ্ছে। চিকিৎসক, নার্স ইত্যাদি দীর্ঘদিন শূন্য পদ। এদিকে রোগীর বার্ডেন বাড়ছেই। ফলে একজন চিকিৎসককে বা একজন নার্সকে যেমন 4 জন চিকিৎসক বা নার্সের কাজ করতে হচ্ছে, আউটসোর্স এজেন্সিগুলোতে যেখানে 24 ঘন্টায় যদি 6 জন দরকার হয়, সরকার সেখানে 1 জন বা 2 জন দিয়ে কাজ চালাচ্ছে। তার ফলে দুটো জিনিস হচ্ছে। একটা হচ্ছে যে কাজের চাপ, 2 নম্বর এই আউটসোর্স এজেন্সির মারফত যারা কাজ করেন তাদের কাজের কোনো নিশ্চয়তা থাকছে না, এবং তারা সাহস করে ওনারশিপ নিয়ে কোনো কাজও করতে পারছেন না। এগিয়ে গিয়ে একটা বিপদের সময় তারা চাবি খুলবেন, একটা তালা ভেঙে দেবেন, একটা গেট ভেঙে দেবেন, এই সাহসটাও তারা পাচ্ছেন না। তার কারণ জানেন যে এটা করলে যদি আমার কালকে কাজটা চলে যায়, আমি খাবো। পশ্চিমবাংলার স্বাস্থ্য ব্যবস্থায় এই ধরনের অবাঞ্ছিত মৃত্যু, চিকিৎসা হলো, রোগীকে বাঁচানো গেল না, রোগীর মৃত্যু হলো, সেটা একরকম। কিন্তু অবাঞ্ছিত মৃত্যু যেগুলো যে মৃত্যুগুলোকে প্রতিরোধ করা যেত, আটকানো যেত, সেইগুলো সরকার করছে না। শুধুমাত্র যদি সরকারি স্বাস্থ্য ব্যবস্থা দেখেন তাহলে বুঝতে পারবেন না সরকারের নীতিগত অবস্থা। আপনারা যদি অন্যত্রও দেখেন, ধরুন এই যে কলকাতায় গত বছর 2 দিন বৃষ্টি হলো, জল জমলো, 11 জন বা 12 জন, আমার সঠিক সংখ্যাটা সম্ভবত 12 জন মানুষের প্রাণ চলে গেল ইলেকট্রোকিউটেড হয়ে নানানভাবে। একটা ওয়াও মোমো কারখানা, সেখানে অগ্নিকাণ্ড হয়ে 55 জন না তারা আরো বেশি শ্রমিকের প্রাণ চলে গেল, এবং সরকারের পক্ষ থেকে ন্যূনতম রেসপন্স হচ্ছে না। সরকারের যারা সরকার চালাচ্ছেন, তারা এদের কথা উচ্চারণ পর্যন্ত করছেন না। ভোট আসছে, নানা রকমের তারা দুয়ারে চমক প্রকল্পের ঘোষণা করছেন, কিন্তু তারা কিছুতেই ওয়াও মোমোর যে কর্মীরা মারা গেলেন, বা কলকাতায় জল জমার ফলে 11 জন না 12 জনের প্রাণ চলে গেল, সেগুলো যেমন বলছেন না, তেমনি আরজি করে লিফট দুর্ঘটনায় প্রশাসনিক গাফিলতির ফলে যে দুর্ঘটনা ঘটলো, তাতে যে মানুষটার প্রাণ চলে গেল, সেটা তাদের কথাবার্তায় একবারও আসছে না, আলোচনায় আসছে, ভোটের আলোচনায় আসছে না। এরকম দায়হীন, এরকম যে মানুষের প্রাণের ন্যূনতম মূল্য না দেওয়া প্রশাসন এইভাবে চলতে পারে না।
দেখুন, অরূপ বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর ঘটনা তো বটেই। শুধুমাত্র এই মৃত্যুর ঘটনা দিয়ে নয়, আমরা সারা বছর রাজ্য সরকারের এবং কেন্দ্রের সরকারের স্বাস্থ্য নিয়ে যে চিন্তাভাবনা, তা নিয়ে মানুষের কাছে আমরা তার ভালো মন্দের দিক তুলে ধরি। আমি একজন সরকারি চিকিৎসক হিসাবে, আমরা সরকারি চিকিৎসকদের যে সংগঠনের একজন কর্মী হিসাবে আমরা যা দেখছি, তাতে হচ্ছে আমাদের দেশের সরকার, কেন্দ্রের সরকার, তারা স্বাস্থ্য ব্যবস্থাটাকে এতদিন ধরে স্বাধীনতার পরে তিল তিল করে যে একটা মজবুত সরকারি স্বাস্থ্য পরিকাঠামো গড়ে উঠেছিল, সেটাকে অবলীলায় তারা কর্পোরেটের হাতে তুলে দেওয়ার জন্য যাবতীয় বন্দোবস্ত, তারা নীতি, তৃতীয় স্বাস্থ্য নীতি 2017 জাতীয় স্বাস্থ্য নীতি, তাতে তারা পরিষ্কার খোলাখুলি বলেছে, খুলেআম বেসরকারীকরণের কথা বলেছে, কর্পোরেটের হাতে তুলে দেওয়ার কথা বলেছে। এবং আমাদের রাজ্য সরকারও সেই একই পথে হাঁটছে। মানুষের হাতে একটা কার্ড তুলে দিচ্ছেন, সে কেন্দ্র সরকার গেরুয়া রঙের কার্ড দিচ্ছেন, রাজ্য সরকার নীল সাদা রঙের কার্ড তুলে দিচ্ছেন, দিয়ে বলছেন যে তোমরা কর্পোরেট হাসপাতালে গিয়ে লাইন দাও। এবং সরকারি স্বাস্থ্য ব্যবস্থার খরচ ক্রমশ কমছে। যদি রিয়েল টার্মসে দেখেন, কেন্দ্র সরকার তারা যে নির্বাচনী প্রতিশ্রুতি দিয়ে তারা এসেছিল যে জিডিপির অন্তত পক্ষে 2.5%, 2.5% তারা স্বাস্থ্য খাতে ব্যয় করবেন, এখনো তারা 2%ই পৌঁছতে পারেন। রাজ্য সরকার তাদের ভলিউম বেড়েছে, কিন্তু যদি দেখেন স্টেট জিডিপি যে হারে বেড়েছে, আর রিয়েল টার্মসে স্বাস্থ্যক্ষেত্রে বরাদ্দ তা হচ্ছে না। এবং যেটুকু বরাদ্দ হচ্ছে তার আবার অনেকটাই অব্যয়িত থেকে যাচ্ছে, অর্থাৎ খরচ হচ্ছে না। বছরের শেষে যে আমরা দেখছিলাম হিসেব করে, প্রায় 1250 টাকা বরাদ্দ, বাজেট বরাদ্দ তারা নিজেরাই যা করেছিলেন, কম বরাদ্দ করেছিলেন, তার মধ্যে থেকে 1250 কোটি টাকা খরচ করতে পারেননি। ফলে সরকারি স্বাস্থ্য ব্যবস্থা, এবং তার সঙ্গে এখানে সরকারি স্বাস্থ্য নীতি বলতে সরকার যা ভেবেছেন, কয়েকটা চকচকে বাড়ি, কয়েকটা হাসপাতালের চকচকে গেট, এই যদি ভাবেন যে স্বাস্থ্যের পরিকাঠামো উন্নয়ন হলো, তাহলে তার ভিতরে দেখা যাবে যে এই ধরনের হচ্ছে যে দেওয়ালে পলেস্তারা খসে পড়বে, টোকা মারলেই ঝুরঝুর করে অব্যবস্থা হচ্ছে যে, এবং স্বাস্থ্যহীনতা সেখান থেকে খসে পড়বে, এইরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছে। গত কয়েক দশকে রিক্রুটমেন্টের ক্ষেত্রে চিকিৎসক এবং নার্স প্রয়োজনের তুলনায় হচ্ছে যে হাজার হাজার চিকিৎসকের শূন্য পদ রয়েছে, প্রয়োজনের তুলনায় অনেক কম। নার্সের ক্ষেত্রেও তাই, স্বাস্থ্যকর্মীর ক্ষেত্রে, টেকনিশিয়ান, টেকনিক্যাল স্টাফের ক্ষেত্রেও তাই। এবং বেশ কিছু ক্যাডারে সেখানে গত 10 বছর 12 বছরে কোনো রিক্রুটমেন্ট হয়নি। ফার্মাসিস্ট রিক্রুটমেন্ট হয়নি, অপটোমেট্রিস্ট যারা চোখের পাওয়ার টাওয়ার দেখেন, রিক্রুটমেন্ট হয়নি। সাধারণ প্রসব, যা একটা সাধারণ শারীরবৃত্তীয় প্রক্রিয়া, যেটা সাধারণ প্রসব হবার কথা, আন্তর্জাতিক ক্ষেত্রে বলা হয় যে 10 থেকে 12%, বড়জোর 15% হচ্ছে প্রেগন্যান্সি ক্ষেত্রে সিজারিয়ান সেকশন দরকার হয়। আমাদের এখানে সেটা বাড়তে বাড়তে 34% পৌঁছেছে সরকারি ক্ষেত্রে। আর যদি বেসরকারি ক্ষেত্রে দেখেন, সেটা 87%, 87% হচ্ছে প্রসবের ক্ষেত্রে সিজারিয়ান সেকশন করা হয়, সিজারিয়ান অপারেশন করা হয়। অর্থাৎ হচ্ছে যে মায়ের শরীরকে তারা পণ্য করে সেখান থেকে মুনাফা করার চেষ্টা করছেন। এবং হচ্ছে যে তাতে করে কি হচ্ছে, মাতৃ মৃত্যুর হার বাড়ছে। জাতীয় হারের থেকে পশ্চিমবাংলার হার গত 1-1.5 দশক ধরে ক্রমাগত বেড়েই চলেছে। আমাদের রাজ্য হচ্ছে যদি দেখেন, পশ্চিমবাংলায় হচ্ছে যে এই মুহূর্তে দেশের মধ্যে সর্বোচ্চ টিনেজ ম্যারেজ এবং টিনেজ প্রেগন্যান্সি, আর্লি ম্যারেজ এবং টিনেজ প্রেগন্যান্সি, এই দুটো ক্ষেত্রে হচ্ছে যে পশ্চিমবঙ্গ দেশের মধ্যে 1 নম্বরে, সবচেয়ে বেশি, প্রায় 44%। এই হারে যদি অল্প বয়সী মেয়েরা, তাদের পুষ্টি হয়নি, অপুষ্ট শরীরে গর্ভধারণ হচ্ছে, তারপর তারা হচ্ছে তাদের উপরে সিজারিয়ান সেকশন হচ্ছে, তাদের হচ্ছে যে একটা বড় অংশ মারা যাচ্ছে। এবং একের পর এক যদি দেখেন, মানসিক স্বাস্থ্য এই মুহূর্তে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গ সরকারের এবং দেশের সরকারের যা নীতি, বহু মানুষ কাজ হারাচ্ছেন, সর্বশান্ত হচ্ছেন, তার মানে চুরি দুর্নীতির শিকার হচ্ছেন, কাটমানির শিকার হচ্ছেন, তোলাবাজির শিকার হচ্ছেন, চাকরি চলে যাচ্ছে শিক্ষকদের একের পর এক, এবং তাদের মধ্যে অ্যাংজাইটি ডিসঅর্ডার বাড়ছে, ডিপ্রেশন বাড়ছে, আত্মহত্যার প্রবণতা বাড়ছে। অথচ মানসিক স্বাস্থ্য হচ্ছে তার যে পরিকাঠামো থাকা দরকার, জেলায় জেলায়, ব্লকে ব্লকে মানসিক স্বাস্থ্যের যে ব্যাধিগুলোর যে চিকিৎসা, সেটাতে যা ব্যয় বরাদ্দ দরকার, তার যা পরিকাঠামো গড়ে তোলা দরকার, তার ধারে কাছেও নেই। এবং হচ্ছে যে প্রাথমিক স্বাস্থ্য ব্যবস্থা, যে রোগ প্রতিরোধ, যে মানুষের রোগ হবে না, এইরকম বিশেষ করে গরিব মানুষের, যাদের রোগ হওয়া মানেই তাদের পকেট ভাড়া হচ্ছে যে যেটুকু রোজগার ছিল সেটুকু শেষ হয়ে যাওয়া, নিঃশেষ হয়ে যাওয়া। গরিব মানুষ কষ্ট করে খেটে খুঁটে পরিযায়ী শ্রমিক হয়ে অন্য রাজ্যে গিয়ে কিছুটা করে সে চেষ্টা করছে যে দারিদ্র সীমার থেকে একটুখানি উঠতে,
বিপিএল থেকে এপিএল হতে, সেখান থেকে তাকে আবার একটা ক্যাটাস্ট্রফিক হেলথ এক্সপেন্ডিচারের জন্য তাকে আবার বিপিএল এ নেমে আসতে হচ্ছে। এই যে হচ্ছে যে একটা দুষ্ট চক্রের মধ্যে তারা পড়ে যাচ্ছে, কিছুতেই মানে দারিদ্র থেকে তারা বেরোতে পারছে না। এবং এই দেশের সরকার, রাজ্যের সরকার উভয়েরই নীতি হচ্ছে যে এইরকম, যে গরিব মানুষ তারা তাদের পকেট থেকে টাকা বেরিয়ে যাক। এই যে বলা হচ্ছে যে আয়ুষ্মান ভারত বা স্বাস্থ্যসাথী কার্ড, সেই কার্ডে তো শুধুমাত্র অপারেশন, কয়েকটা অপারেশন সেইটুকু হচ্ছে প্যাকেজ, সেইটা হচ্ছে কভার করা হয়, কিন্তু অধিকাংশ মানুষের পকেটের পয়সা খরচ হয় আউটডোর ট্রিটমেন্টে, টুকটাক সারা বছর যেগুলো লেগে থাকে, পেট খারাপ, জ্বর, সর্দি, কাশি, নানা রকম। এবং হচ্ছে যে ওষুধ কেনার ক্ষেত্রে ওষুধের দাম বাড়ছে কেন্দ্র সরকার এবং হচ্ছে রাজ্য সরকারের নীতির জন্য, ভেজাল ওষুধে বাজার ছেয়ে যাচ্ছে। ফলে স্বাস্থ্য ব্যবস্থা যদি বলেন দেশের সরকারের জন্য এবং রাজ্যের সরকারের নীতির জন্য এই মুহূর্তে অত্যন্ত খারাপ অবস্থায় আছে, ভঙ্গুর অবস্থায় আছে। একমাত্র যাদের প্রচুর পয়সা তারা হচ্ছে যে কর্পোরেট হাসপাতালগুলোতে গিয়ে বিপুল খরচ করতে পারছেন, তারাই হচ্ছে যে সময় মতো সঠিক চিকিৎসা পাচ্ছেন। গরিব মানুষ চিকিৎসার নামে যা পাচ্ছেন সে আর বহতব্য নয়। ফলে সামগ্রিকভাবে এই হচ্ছে যে একটার পর একটা ঘটনা যে ঘটছে, আমাদের স্বাস্থ্য ব্যবস্থার যে নীতি, যে বদলের দরকার আছে হচ্ছে সেইটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে। আমরা সারা বছরই পথে নামি। আমরা ভোট বলে নয় বা কোনো নির্দিষ্ট ঘটনার সঙ্গে হচ্ছে যে প্রতিক্রিয়ায় নয়, সারা বছর পথেই আছি। আমরা যারা সংগঠিত চিকিৎসক আন্দোলনের কর্মী, আমরা মনে করি যে আমাদের সাধারণ মানুষের কাছে আমাদের দায়বদ্ধতা, সাধারণ মানুষ, দেশের মানুষ যাদের করের পয়সায় আমাদের বেতন হয়, তাদের হচ্ছে কাছে আমাদের এই দায়বদ্ধতা আছে যে সরকারের এই জনবিরোধী নীতিগুলি তাদের সামনে তুলে ধরা। সেই জন্য আমরা সারা বছর ধরেই হচ্ছে যখন বাজেট পেশ হয়, যখন কোনো ঘটনা ঘটে, যখন হচ্ছে এই ছাড়াও সারা বছর আমরা এই আগামী 28 তারিখে শ্যামবাজারে 5 মাথায় আমরা হচ্ছে যে রাজ্যের স্বাস্থ্যের হাল ফেরাও এই স্লোগানকে সামনে রেখে আমরা একটা বড় পথসভা আয়োজন করেছি, প্রায় 80-90টা সংগঠন মিলে একসাথে। আমরা ওষুধের দাম বাড়ানোর বিরুদ্ধে গত মাসে আমরা শিয়ালদা স্টেশনে একটা বড় সভা করেছি। আমরা বিভিন্ন জায়গায় সারা রাজ্যের হচ্ছে যে যেখানে যেখানে হচ্ছে যে আমাদের রিচ আছে সেই সমস্ত জায়গাতে আমরা হচ্ছে যে সাধারণ মানুষের সচেতনতার জন্য এবং সাধারণ মানুষকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে যে হচ্ছে স্বাস্থ্যের জন্য এক হও সাধারণ মানুষ, গরিব, মধ্যবিত্ত, খেটে খাওয়া মানুষ, অন্তজ মানুষ, প্রান্তিক মানুষ, সংখ্যালঘু মানুষ, প্রতিবন্ধী মানুষ, মহিলারা, যারা প্রান্তিক যৌনলিঙ্গতার মানুষ, এদের যারা হচ্ছে যে সমাজের যারা আর্থিকভাবে দুর্বল এবং হচ্ছে সামাজিক নিপীড়নের শিকার যে মানুষরা, তারা হচ্ছে যে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত, তাদের স্বাস্থ্য সবচেয়ে বেশি বিপদে আছে। সেই জন্য হচ্ছে তাদের আমরা বলছি, তার কাছে আহ্বান জানাচ্ছি যে আপনারা জোট বাঁধুন। এই যখন বিভিন্ন রাজনৈতিক দল ভোট চাইতে আসবে ভোটের সময় আপনাদের কাছে, তখন ভোটে আপনারা তাদেরকে কাছে প্রশ্ন রাখুন যে আমাদের স্বাস্থ্যের কথা ভেবে আপনারা কি পদক্ষেপ নিচ্ছেন, কি আপনারা ইস্তেহারে হচ্ছে যে লিখেছেন যে হচ্ছে সাধারণ মানুষের স্বাস্থ্যের কথা ভেবে। আগামী 7ই এপ্রিল বিশ্ব স্বাস্থ্য দিবস, ওই দিন আমাদের তরফ থেকে, আমরা জনস্বাস্থ্য আন্দোলনের কর্মীদের তরফ থেকে আমরা প্রেস ক্লাবে আমরা একটা সাংবাদিক সম্মেলন করে আমাদের এই সম্পর্কিত যা বক্তব্য সেটা আমরা রাখবো এবং প্রতিটা স্বীকৃত রাজনৈতিক দলের কাছে আমরা আমাদের বক্তব্য রাখবো যে এই ইস্যুগুলো আমরা চাই যে আপনারা আপনাদের ইস্তেহারে সেগুলো রাখুন, আপনারা আপনাদের ইস্তেহারে আপনাদের অবস্থান জানান। এইটা নিয়ে আমরা এই সপ্তাহের মধ্যেই প্রতিটা স্বীকৃত রাজনৈতিক দল পশ্চিমবাংলায় যারা বিধানসভায় লড়বেন তাদের কাছে আমরা হচ্ছে যে আমাদের আবেদন সেটা পাঠাবো। দেখুন, শোক সন্তপ্তা পিতামাতা, অভয়ার মা বাবা, তারা যে কষ্ট পেয়েছেন, যে ক্ষতি তাদের হয়েছে, অপূরণীয় ক্ষতি, তার কোনো প্রলেপ হয় না। আমরা কেউই ওই ঘটনায় অতখানি ক্ষতিগ্রস্ত হইনি যা তার মা বাবা হয়েছেন। ফলে তারা বিচারের আশায় তারা যে পথ বেছে নিচ্ছে লড়াইয়ের, সেটা তাদের ব্যক্তিগত সিদ্ধান্ত এবং স্বাধীনতা। এই নিয়ে আমি বলার কেউ নই। আমার মনে হয় না এটা নিয়ে কোনো মন্তব্য করার আছে। কিন্তু বক্তব্য আমাদের অন্যত্র। বক্তব্য হচ্ছে যে দেশের সরকার এবং রাজ্যের সরকার তাদের, যে রাজ্যের সরকার তারা যদি বিচারটা করতেন তাহলে আজকে নির্যাতিতার মা বাবাকে কোনো একটি রাজনৈতিক পক্ষ, রাজনৈতিক দলের হচ্ছে যে ভোটে দাঁড়িয়ে দরজায় দরজায় ভোট চেয়ে বেরিয়ে হচ্ছে যে ভোটে জিতলে আমরা বিচার পাবো, এই ধারণা তাদের হতো না যদি তারা রাজ্য সরকার প্রথম থেকে এই বিচারের প্রতি
হচ্ছে যে মনোযোগ দিত এবং হচ্ছে যে যারা তথ্য প্রমাণ যারা লোপাট করলো সেই লোপাট করতে বাধা দিত রাজ্যের প্রশাসন, রাজ্য প্রশাসন যদি অপরাধীদের আড়াল না করতো, একজন বাদে বাকি ধর্ষকরা এবং খুনিরা এখনো ধরা পড়েনি, সেইটা যদি রাজ্য সরকার নিশ্চিত করতো, তাহলে এই ধরনের পন্থা রাস্তা হয়তো বেছে নিতে হতো না নির্যাতিতার মা বাবাকে। এটা প্রথম কথা। একই সঙ্গে একই কথা বলবো, দ্বিতীয় কথা যে বলবো, যে কেন্দ্রের সরকার সিবিআই যাদের হাতে, সেই সিবিআই কি তাহলে এতদিন ধরে অপেক্ষা করছিল যে হচ্ছে নির্যাতিতার মা বাবা আমাদের হচ্ছে যে শাসক দলে এসে কেন্দ্রের শাসক দলে যোগ দিয়ে তাদের হয়ে ভোট প্রচার করবেন, তারপরে আমরা বিচার করব? ওনারা প্রার্থী হলে তারপরে কি সিবিআই বিচার করবে? সিবিআই কে কি একটা মানে হচ্ছে শাসক দলে লোককে টেনে নিয়ে আসার এর জন্য এজেন্সি হিসাবে ব্যবহার করা করছে কেন্দ্রের শাসক দল বিজেপি? আমাদের বিশ্বাস করতে হবে যে কুলদীপ আয়াঙ্গার, ব্রিজভূষণদের পার্টি অভয়ার বিচার এনে দেবে? যদি বিচার এনে দিতেই পারতেন, হচ্ছে যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এখানে এসে বলে গেছেন অভয়ার বিচার হবেই, অভয়ার বিচার হবে বলছেন, তাহলে অঙ্কিতা ভান্ডারীর বিচার কেন করছেন না? কেন আপনারা হতরসের উন্নাও আসিফার বিচার করছেন না? কেন বিলকিস বানোর ধর্ষকদের আপনার দল তাদেরকে হচ্ছে ধর্ষকদের জেল থেকে ছাড়িয়ে এনে গাঁদা ফুলের মালা দিয়ে বরণ করছেন? আপনাদের বলতে হবে তো। ফলে হচ্ছে যে এইটা ওনাদের মুখে অভয়ার বিচার হবে এই ধরনের প্রতিশ্রুতিতে ভুলে যাওয়ার লোক আমরা, আর যাই হোক আমরা যারা হচ্ছে পশ্চিমবাংলার সচেতন মানুষ, যে 2 কোটি মানুষ রাত জেগেছিলেন 14ই আগস্ট বিচারের দাবিতে, তারা কেউ বিশ্বাস করছেন না। অভয়ার মা বাবা কোন পন্থা বেছে নিয়েছেন সে নিয়ে বলার হচ্ছে যে আমরা সে নিয়ে কথা বলা, সে নিয়ে মন্তব্য করার মতো অভব্যতা আমরা করব না। আমরা সেই জায়গাতে নেই। তাদের প্রতি শ্রদ্ধা আমাদের অটুট থাকলো। তাদের হচ্ছে যে অভয়া যে কথাটা বলে শেষ করব, যে অভয়া কিন্তু পানিহাটির কোনো একটি বাড়ির মেয়ে, একটি দম্পতির মেয়ে নয়। তাদের মেয়ে, তার নাম আছে, তার পদবি আছে। অভয়া বাংলার তথা ভারতবাসীর প্রতিটি ঘরের মেয়ে, তার প্রতীকী নাম হচ্ছে অভয়া। সুতরাং অভয়ার বিচার চাই বলে আন্দোলন যারা পথে নেমেছেন, তারা জানেন কেন্দ্র সরকারের ভূমিকা, তারা জানেন রাজ্য সরকারের ভূমিকা, তারা জানেন বিজেপির ভূমিকা, তারা জানেন তৃণমূলের ভূমিকা। সুতরাং তারা যা পক্ষ নেবার, নির্বাচনে যদি পক্ষ নিতে হয়, তারা কোন পক্ষ নিতে হবেন তারা খুব ভালো করে জানেন।